ইনসাফ কায়েম ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে হলে আমাদের এখনই কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যেমন এক, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখার ব্যবস্থা করতে হবে, যাতে কোনো সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউসের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আগামীতে এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। ধন্যবাদ। আমি পজিটিভলি যাচ্ছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। তা আমরা সেভাবে যাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন জুলাই আবেগ নয়, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, এই প্রসঙ্গে বলতে চাই মাননীয় স্পিকার, জুলাই আবেগ নয় কথা সত্যি, কিন্তু জুলাই আবেগ, জুলাই একই সাথে বাস্তবতা। আবেগ বলে জুলাইকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমি পজিটিভলি যাচ্ছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। তা আমরা সেভাবে যাই। আমি বিরোধী দলের বিরোধী দলে না থাকে যথেষ্ট সম্মানের সাথে এটা প্রস্তাব দিতে চাই যে আসুন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে সে বিষয়ে আলোচনা করি, কখন সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করতে পারবো এবং জুলাই জাতীয় সনদকে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি যে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিকভাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তার প্রতিটি শব্দকে আমরা সম্মান করি। কিন্তু জুলাই জাতীয় সনদের বাইরে আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সেটা কোনো সংবিধান সংশোধন করা যায় কিনা সেটা একটা বিশাল আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন। সেটাও আমরা ডিবেট করি, আলোচনা করি। আমরা কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা করি এবং সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করি। সেই বিল আমরা সমঝোতার ভিত্তিতে মহান হাউসে গ্রহণ করি। তারপরে এই সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালিত হবে এবং ইনশাআল্লাহ আমরা সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলবো। সামনের দিনগুলোতে আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এখানে যে আলোচনা হয়েছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন জুলাই আবেগ নয়, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, এই প্রসঙ্গে বলতে চাই মাননীয় স্পিকার, জুলাই আবেগ নয় কথা সত্যি, কিন্তু জুলাই আবেগ, জুলাই একই সাথে বাস্তবতা। আবেগ বলে জুলাইকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, 50 ঘন্টার আলোচনার যে বিষয়টি এখানে উপস্থাপন করা হয়েছে, সেখানে সকল সংসদ সদস্যরা যাতে নির্বিঘ্নে আলোচনা করতে পারে সেজন্য 50 ঘন্টার আলোচনার কথা মাননীয় বিরোধী নেতা উত্থাপন করেছিলেন, কিন্তু এটিকেও খাটো করে দেখা হয়েছে। আরেকটি কথা মাননীয় স্পিকার, জুলাই আইন ও অধ্যাদেশ ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন। তিনি বলছেন জুলাই আইনও না, অধ্যাদেশও নয়, কিন্তু সংবিধানের 152তে বলা হয়েছে সকল অধ্যাদেশী আইন। সুতরাং তিনি এই মন্তব্যটি তার দায়িত্বশীল মন্তব্য হয়নি। আমরা আশা করি ভবিষ্যতে তিনি দায়িত্বশীল মন্তব্য করবেন। মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দুটো কথা বলে নিতে চাই যে আজকে প্রথম আমার সংসদে কথা বলার সুযোগ হয়েছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে চিরকৃতজ্ঞ, আল্লাহ তাআলাকে আজকে স্মরণ করছি। আরো রাইট অনারেবল মেম্বার মিস ইসলাম, মে আই হাম্বলি রিকোয়েস্ট ইউ। আমি মাননীয় স্পিকার, আমি যেটা লেখা আছে আমি ওইটাই বলছি। অফিসিয়াল স্টেটমেন্ট একটা আছে which is in your hand, সেজন্য আমি একটু সংক্ষেপে বলছিলাম। আচ্ছা, এটা পঠিত বলে আমি গণ্য করতে পারি, যেটা লেখা আছে সেটা মানুষ পড়ে নিতে পারবে মাননীয় স্পিকার। অসংখ্য ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য সেটা পড়ে নিতে পারবে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি। মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস শামা ওবায়েদ ইসলাম। মাননীয় স্পিকার, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই যে আপনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত 17 বছরে বহু সময় আমাদের বহু আন্দোলন সংগ্রামে আমি নিজেই সাক্ষী যে আপনি আমাদের বহু নেতাকর্মীর সহযোগিতা করেছেন। তো সেই জন্য এই পর্যায়ে দেখে আমি অত্যন্ত আনন্দিত আপনাকে। আমি আজকে প্রথমেই আমার প্রশ্নের মাননীয় সংসদ সদস্যের গুরুত্বপূর্ণ এক প্রশ্নের উত্তর দেওয়ার আগে দুটো কথা বলে নিতে চাই যে আজকে প্রথম আমার সংসদে কথা বলার সুযোগ হয়েছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে চিরকৃতজ্ঞ, আল্লাহ তাআলাকে আজকে স্মরণ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ভিশনারি, ওনাকে আমি স্মরণ করছি। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি স্মরণ করছি এবং আমার মরহুম পিতা মুক্তিযুদ্ধ অন্যতম সংগঠক, ওনাকেও আমি আজকে স্মরণ করছি। বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা
যারা শহীদ হয়েছেন এবং যারা আমাদের মাঝে এখনো বেঁচে আছেন তাদেরকে আমি আজকে স্মরণ করছি। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতাকে আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার জন্যে, এবং আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমার নির্বাচনী এলাকা নগরকান্দা সালতার প্রত্যেকটি জনগণকে, যারা 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে থেকেও কখনো বিচ্যুত হননি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক নিবেদিত কর্মী হিসেবে তারা সংগ্রাম করে গেছে। এবং আমার এলাকায় 2014 সালে মারুফ নামে 19 বছরের একটি ছেলে পুলিশের গুলিতে গত ফ্যাসিবাদী সরকারের আমলে প্রাণ হারিয়েছে, জান হারিয়েছে, যার নাম আমি আজকে সংসদে না নিলে হয়তো কেউই নিবে না। আমি আজকে তাকে স্মরণ করছি এবং 17 বছরে বিএনপি যত নেতাকর্মীরা খুন হয়েছে, গুম হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এখানে আসতে পেরেছি, এবং জুলাই যোদ্ধারা যারা নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গু অবস্থায় আছে, তাদের সকলকে আমি আজকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এই মহান জাতীয় সংসদে। টু আনসার দ্য কোয়েশ্চেন, আমাদের যে মাননীয় সংসদ সদস্য যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি করেছেন, সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার কিছু কথা অতীতের বলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরেন পলিসিতে এবং বাণিজ্য সম্প্রসারণে, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টে শুধু এখন থেকে নয়, 1978 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্ব নিয়েছিলেন একজন স্টেটসম্যান হিসেবে, উনি তখনই যেই সম্ভাবনাগুলো তৈরি করেছিলেন বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে, 1979 এবং 80 সালে রপ্তানি খাতে উনি এক কালজয়ী ভূমিকা রেখেছিলেন। ব্যাক টু ব্যাক এলসি বন্ডেড ওয়্যারহাউস স্ট্যাবলিশ করে আমাদের রপ্তানি বাজারে একটি কালজয়ী একটা সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন এবং রপ্তানি বাজার বহুমুখী করেছিলেন এবং উন্মোচন করেছিলেন। শ্রম বাজার উনি প্রথম সৌদি আরবে আমাদের শ্রম শক্তি পাঠিয়ে, আমাদের মানুষজনকে পাঠিয়ে উনি শ্রম বাজার উন্মুক্ত করেছিলেন বাংলাদেশের জন্য, যেটা আমরা এখনও যেই কাজগুলোর জন্য আমরা সুফল ভোগ করছি। আমাদের এখন মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ চলছে, এই যুদ্ধে আমাদের অসংখ্য বাংলাদেশিরা ওখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত আছে এবং বিভিন্নভাবে তারা এই মুহূর্তে ঝুঁকিতে আছে। কিন্তু আমাদের যেই স্টেপগুলো শহীদ জিয়া নিয়েছিলেন তৎকালীন সময়ে, পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়েছেন, সেই কারণে আমাদের এই সকল দেশগুলোর সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এবং ইরান এবং মধ্যপ্রাচ্যের জিসিসি কান্ট্রিগুলোও কিন্তু আমাদেরকে বাংলাদেশে একটি বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করেছে, এবং আমাদের বাংলাদেশিরা যাতে ওখানে এই মুহূর্তে নিরাপত্তার সাথে থাকে সেটাও কিন্তু তারা নিশ্চিত করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় 2001 সালে যখন এলডিসি কান্ট্রিগুলোতে যখন আমাদের শুল্কমুক্ত ব্যবস্থা আমরা পাই, সেই সময়ে ওনার যে পলিসিগুলো উনি তখন নিয়েছিলেন বাংলাদেশের রপ্তানির। Honorable member, may I humbly request you to concentrate your official statement, please? Thank you. মাননীয় স্পিকার, আমি বলছি, সেই কারণে কিন্তু আজকে আমাদের রপ্তানিতেও আমরা বিশাল ভূমিকা রাখতে পেরেছি। আমি কথাগুলো এই কারণে বলছি যে বর্তমানে আমাদের যে ফরেন পলিসি সেটাও আমাদের ডোমেস্টিক পলিসি এবং আমাদের যে ইশতেহার, সরকারের যে ইশতেহার, সেই ইশতেহারকে অ্যালাইন করে কিন্তু আমাদের ফরেন পলিসি নীতিগত পরিবর্তন হলো যে দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করছি। সেটা মাথায় রেখে আমাদের যে কনভেনশনাল যে বাজারগুলো আছে, ইউরোপ, আমেরিকা ছাড়া আমাদের নতুন যেই দেশগুলোতে আমরা বাজার সম্প্রসারণ করার ইতিমধ্যে কাজ শুরু করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেগুলো হচ্ছে আপনার থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রাজিল, আমাদের আফ্রিকার দেশগুলো, বিভিন্ন দেশগুলোর সাথে আমাদের ইতিমধ্যে আমাদের দ্বিপাক্ষিক আলাপ আলোচনা হয়েছে, এবং এই আলোচনার মধ্য দিয়ে তাদের সাথে আমাদের বিভিন্ন ফ্রেমওয়ার্ক এবং চুক্তি সম্প্রসারিত হচ্ছে
বাস্তবায়িত হচ্ছে এবং আমরা আশা করছি যে এই ফ্রেমওয়ার্কগুলোর মধ্য দিয়ে আমরা আরও নতুন নতুন বাজার আমরা খুলতে সক্ষম হব। আমাদের যে বাংলাদেশের যে পণ্যগুলো আছে, পাটজাত দ্রব্য, সিরামিক্স, ফার্মাসিউটিক্যালস এবং আরও Right, honorable member, Ms. Islam, may I humbly request you to concentrate your official statement, please? Thank you. আমি মাননীয় স্পিকার, আমি যেটা লেখা আছে আমি ওইটাই বলছি। Official statement একটা আছে which is in your hand. সেজন্য আমি একটু সংক্ষেপে বলছিলাম। Thank you. আচ্ছা, এটা পঠিত বলে আমি গণ্য করতে পারি, মাননীয় স্পিকার, কিন্তু আমি শুধু অসংখ্য ধন্যবাদ বলতে চাচ্ছি, কারণ অসংখ্য ধন্যবাদ। যেটা লেখা আছে সেটা মানুষ পড়ে নিতে পারবে মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য সেটা পড়ে নিতে পারবে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমানে আমাদের ফরেন পলিসি, আমাদের ইশতেহারকে যাতে বাস্তবায়ন আমরা করতে পারি এবং আমাদের শ্রম বাজার যেন আমরা সম্প্রসারিত করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সেই কাজগুলো আমাদের চলছে। আমাদের বিশেষ করে আমি যেটা বলতে চাই, আমাদের যে কাজগুলো আমরা গ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ফ্যামিলি কার্ড এবং আজকে যে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আমাদের মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মগুলোতে আরো বেশি আমাদের বাংলাদেশকে তুলে ধরবে। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মাসুদ সাইদি, পিরোজপুর 1, বক্তব্য রাখবেন। إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক এই অধিবেশনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনে আমি আমার বক্তব্যের শুরুতেই শুকরিয়া আদায় করছি আমার মহান মালিক আল্লাহ তাআলার, যার অসীম দয়া ও করুণায় আমি আজকে এই জাতীয় সংসদের একজন গর্বিত সদস্য হতে পেরেছি। তিনি আমাকে সম্মানিত করেছেন, তাই সকল প্রশংসা তার, আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের এই দিন আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ভাষা আন্দোলনের শহীদ, মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই আগস্টের সফল গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজ রহমান মুগ্ধ সহ হাজারো শহীদ আহত যোদ্ধাদের। স্মরণ করছি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট 2 আসনের 2 বারে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ইলিয়াস আলীকে। স্মরণ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ এবং আল ফিকা অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের আল মুকাদ্দেস সহ ফ্যাসিস্ট খুনি হাসিনা রাজনৈতিক রোশনালে গুম হওয়া শত শত ভাই বোনদেরকে আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তথাকথিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে শতাব্দীর সব নিকৃষ্ট মিথ্যাচারের মাধ্যমে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর ভিত্তিতে নির্মমভাবে হত্যার শিকার হওয়া ভাষা সৈনিক শহীদ অধ্যাপক গোলাম আজম, বিশ্বনন্দিত মুফাসসির, কোরআনের পাখি, আমার সম্মানিত শহীদ পিতা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ মাওলানা আব্দুল সুবহান, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী সহ ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকর্মীকে যাদেরকে অন্যায়ভাবে কারাগারে রেখে অথবা ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল, যাদের রক্তাক্ত আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা এক স্বাধীন ও ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আজ আমি মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার নির্বাচনী এলাকা পিরোজপুর 1 আসনের সর্বস্তরের মানুষের প্রতি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পিরোজপুর সদর, নাজিরপুর, জিয়ানগর উপজেলার মানুষ যেভাবে শত প্রতিরতা ডিঙিয়ে আমাকে নির্বাচিত করেছেন, সেজন্য আমি প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এবং আমি আমৃত্যু তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করছি। বিশেষ করে পিরোজপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা শহীদ আল্লামা সাঈদীকে খুনি হাসিনা অন্যায়ভাবে হত্যা করার প্রতিবাদে এবং তার আদর্শকে সমুন্নত রাখতে পিরোজপুরবাসী আমাকে যে রায় দিয়েছেন তা আমার জন্য বড় আমানত। এই আমানতের সর্বোচ্চ মর্যাদা আমি আজীবন দিয়ে যাব এবং পিরোজপুর উন্নয়নে আমি আমার সর্বোচ্চ মেধা ও যোগ্যতা দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদ আজকের এই প্রথম অধিবেশনের এই মহান সংসদে দাঁড়িয়ে এই প্রজন্মের একজন অংশীদার হয়ে
প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমি আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে ইনসাফ কায়েমের আহ্বান জানাচ্ছি। ইনসাফ কায়েম ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে হলে আমাদের এখনই কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যেমন, এক, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখার ব্যবস্থা করতে হবে, যাতে কোনো সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। কল্যাণমূলক রাষ্ট্রে আইন সবার জন্য সমান। ইসলামের ইতিহাসে খলিফাদের সাধারণ নাগরিকের মতো আদালতে দাঁড়িয়ে বিচারকের সামনে জবাবদিহি করতে হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সাধারণ খ্রিস্টান নাগরিকের বর্মসংক্রান্ত মামলার বিচার এর উজ্জ্বল দৃষ্টান্ত। দুই, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। সমাজের সর্বস্তরে, বিশেষ করে দেশের রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণে দুর্নীতি যেন ওপেন সিক্রেট হয়ে গেছে। প্রকল্প মানেই টাকা আর টাকা, যত বড় প্রকল্প তত বেশি টাকা। দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2024 সালের অক্টোবর মাসে তাদের এক গবেষণার প্রতিবেদনে বলেছে, পতিত আওয়ামী লীগ সরকারের 15 বছরে সড়ক ও জনপদ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পের বরাদ্দ 23 থেকে 40% অর্থ লোপাট হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় 29,000 কোটি টাকা থেকে 51,000 কোটি টাকা। ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে এসব দুর্নীতি করা হয়েছে মাননীয় স্পিকার, যাদের মধ্যে রয়েছে মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী রাজনৈতিক আমলা, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদার। একটি অধিদপ্তরকে কেন্দ্র করেই যদি এত টাকা দুর্নীতি হয়, তাহলে সব মন্ত্রণালয় মিলে কত লাখ কোটি টাকার দুর্নীতি হয়েছে তা আমাদের কল্পনারও বাইরে। দেশ পরিচালনার দায়িত্ব থাকা রাজনীতিকদের সায় ছাড়া অন্যরা দুর্নীতি করার সাহস পেত না। মাননীয় স্পিকার, দুর্নীতি পুরোপুরি বন্ধ করা না গেলেও দুর্নীতি নির্মূলের জন্য এর শিকড়ে হাত দিতে হবে। মন্ত্রী, এমপি, আমলা কিংবা সমাজের প্রভাবশালী যে কেউ হোক না কেন, দুর্নীতি করলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জনমনে নীতি ও নৈতিকতার বোধ তৈরি করতে হবে। এজন্য শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় ও উপযোগী কারিকুলাম অন্তর্ভুক্ত করতে হবে। নীতিবোধ শূন্য আদর্শহীন মানুষ তৈরির অনুকূল শিক্ষা কারিকুলাম বর্জন করতে হবে। তাহলেই কেবল সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। একই সাথে শাসন ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন রাজনৈতিক একটি নতুন বন্দোবস্তের। মাননীয় স্পিকার, দেশের জনগণের কষ্টার্জিত টাকা অপচয় রোধে জামাতের মাননীয় সংসদ সদস্যগণের ঘোষণার পর বিএনপি দলীয় অন্যান্য মাননীয় সংসদ সদস্যগণের শুল্কমুক্ত গাড়ি সহ সকল বিশেষ সুবিধা বর্জনের যে সংস্কৃতি শুরু হয়েছে তা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। মাননীয় স্পিকার, জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন ইসলামের ঐতিহাসিক নিদর্শন অত্যন্ত সুদূর প্রসারী এবং মানবিক। ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র কেবল শাসন করার যন্ত্র নয়, বরং নাগরিকদের মৌলিক অধিকার ও ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার নিশ্চিত করার একটি মাধ্যম। ইসলামে ক্ষমতাকে একটি আমানত হিসাবে দেখা হয়েছে। পবিত্র কোরআনে সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানত তার হকদারদের কাছে পৌঁছে দাও, আর যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায়ের সাথে বিচার ফয়সালা করবে। মাননীয় স্পিকার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থেই ছিল একটি জনকল্যাণমূলক সরকার। তার সরকারের দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের মধ্যে চরম দায়িত্বের মধ্যে জাগ্রত করে দেওয়া হয়েছিল, আর এটি সম্ভব হয়েছিল কেবলমাত্র আখিরাতের তীব্র বিশ্বাস ও মহান আল্লাহর দরবারে জবাবদিহিতার অনুভূতির মাধ্যমে। মানুষের নিকট জবাবদিহিতা পাশ কাটিয়ে যাওয়া যায়, কিন্তু আল্লাহর নিকট জবাবদিহিতা পাশ কাটানোর কোনো সুযোগ নেই। সূরা জিলজালের 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অর্থ, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তা সে দেখতে পারবে। মাননীয় স্পিকার, 2025 সালের 17 অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাংলাদেশের ইতিহাসের একটি মাইল ফলক। এই সনদটি মূলত দেশবাসী ও বিপ্লবী ছাত্র জনতার আকাঙ্ক্ষারই প্রতিফলন। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, এনসিপি সহ অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই জুলাই সনদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে এবং এতে স্বাক্ষর করে রাজনৈতিক ঐক্যমত্য তৈরিতে বড় ভূমিকা রেখেছে। কিন্তু সরকার গঠনের পর সেই বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে ঐতিহাসিক গণভোট হয়েছে, দেশের মানুষ সেই গণভোট যে রায় দিয়েছে, বিএনপি সেই রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে দেশের মানুষকে চরমভাবে হতাশ করেছে। মাননীয় স্পিকার, জুলাই সনদ 2025-এর আদেশের 11-তে বলা হয়েছে, পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম, ভোটদান ইত্যাদি শিরোনামের বলা হয়েছে, সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা
হইবে, অনুরূপ পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মাননীয় স্পিকার, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, আজ 1 মাস গত হতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হয় নাই। শুধু তাই নয়, বিএনপি আজকের দিন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করে নাই। মাননীয় স্পিকার, গণভোটের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল, সেখানে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল শুরুতেই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিএনপি জুলাই সনদে বিশ্বাসী কিনা, গণ অভ্যুত্থানের গণাকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল কিনা, জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কার করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করবে কিনা, এসব প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা আশা করি সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বিএনপি জনগণের অভিপ্রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং গণভোট 2026-এর গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে এবং দেশের মানুষের 70% মানুষের হ্যাঁর পক্ষে রায় দিয়েছে। এই দুটো ভোট একসঙ্গে হয়েছে, একই সঙ্গে ফল প্রকাশ হয়েছে। গেজট। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের এখানে যে আলোচনা হয়েছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন, জুলাই আবেগ নয়, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। এই প্রসঙ্গে বলতে চাই মাননীয় স্পিকার, জুলাই আবেগ নয় কথা সত্যি, কিন্তু জুলাই আবেগ, জুলাই একই সাথে বাস্তবতা। আবেগ বলে জুলাইকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, 50 ঘন্টার আলোচনার যে বিষয়টি এখানে উপস্থাপন করা হয়েছে, সেখানে সকল সংসদ সদস্যরা যাতে নির্বিঘ্নে আলোচনা করতে পারে, সেজন্য 50 ঘন্টার আলোচনার কথা মাননীয় বিরোধী নেতা উত্থাপন করেছিলেন, কিন্তু এদিকেও খাটো করে দেখা হয়েছে। আরেকটি কথা মাননীয় স্পিকার, জুলাই আইন ও অধ্যাদেশ ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন। তিনি বলছেন জুলাই আইনও না, অধ্যাদেশও নয়, কিন্তু সংবিধানের 152-তে বলা হয়েছে সকল অধ্যাদেশী আইন। সুতরাং তিনি এই মন্তব্যটি তার দায়িত্বশীল মন্তব্য হয়নি। আমরা আশা করি ভবিষ্যতে তিনি দায়িত্বশীল মন্তব্য করবেন। মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য।